নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে। তোমরা যারা এতক্ষণে জয়েন হয়েছো তোমাদের সবাইকে ধন্যবাদ। আমাদের এখনকার যে বিষয়টা সে বিষয়টা খেয়াল করে দেখো। রাজশাহী বোর্ড 2019 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটি নিয়ে কথা বলতে চাই। M1 ভরের একটা বস্তু, M1 10 গ্রাম, এই 10 গ্রাম ভরের একটা বস্তু, এবং M2 20 গ্রাম, 20 গ্রাম ভরের আর একটা বস্তু। দুটা বস্তুই ভূমি হতে 50 মিটার উঁচুতে রাখা আছে। এখন M1 বস্তুটা এবং M2 বস্তুটা উপর থেকে ফেলে দেওয়া হবে, এবং আরও অপশন রয়েছে। M1 বস্তুটা যখন উপর থেকে পড়বে তখন M1 বস্তুর উপর কার্যকরী বল হলো 0.078 নিউটন, এবং M2 ভরের বস্তুটির উপর কার্যকরী বল হচ্ছে 0.039 নিউটন। আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, গ নম্বর প্রশ্ন করা হয়েছে M1 বস্তুটির উপর বাতাসের ঘর্ষণ বল কত, এবং ঘ নম্বর বলা হয়েছে উভয় বস্তুকে যদি একই সঙ্গে ফেলে দেই তাহলে কোন বস্তুটা আগে মাটিতে পৌঁছাবে, অর্থাৎ আগে ভূমিতে পৌঁছাবে তা নির্ণয় করা। এখানে খেয়াল করে দেখো, অঙ্কটা করার আগে তোমাকে মেইন বেসিক জিনিসটা বুঝতে হবে যে এই বস্তু দুটি কিন্তু বাধাহীনভাবে পড়ছে না। কারণ এখানে বাতাসের ঘর্ষণ বল বের করতে বলা হয়েছে, তার মানে বাধাহীনভাবে এরা পড়ছে না, এখানে বাতাসের ঘর্ষণ বল রয়েছে। যেহেতু ঘর্ষণ বল রয়েছে তাহলে আমাদের ঘর্ষণ বলের সূত্র দিয়েই এই অঙ্কগুলো করতে হবে, তাহলে কিন্তু আমরা এই সূত্রটা দিয়ে অঙ্ক করব। এখন আমার কথা হলো, এই যে গ নম্বর প্রশ্নে দেখো M1 এর উপর বাতাসের ঘর্ষণ বল কত সেটা জিজ্ঞেস করেছে, কিন্তু এই যে ক্রিয়াশীল বল, দেখো এই ক্রিয়াশীল বলটা দেওয়াই আছে 0.078 নিউটন। এই ক্রিয়াশীল বলটা আমাদের এখানে দেওয়াই আছে। তাহলে ক্রিয়াশীল বল দেওয়া আছে, আমাদেরকে এই যে ক্রিয়াশীল বল F1 এটা দেওয়া আছে, আমাদেরকে ঘর্ষণ বলটা বের করতে বলা হয়েছে। তাহলে আমার এখানে প্রযুক্ত বলটা কত সেটা জানা নাই। এই প্রযুক্ত বলটা কত সেটা যদি আমি জানি তাহলে কিন্তু আমার অঙ্ক হয়ে যাবে। এখন একটা বস্তু উপর থেকে নিচে পড়ছে, বলতো কিসের জন্য নিচে পড়ে? একটা বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দেই তাহলে কিসের কারণে সেটা নিচে পড়ে? অভিকর্ষ ত্বরণের জন্য, অর্থাৎ অভিকর্ষ বলের কারণে নিচে পড়ে। কোন একটা বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন অর্থাৎ অভিকর্ষ বল বলা হয়। তাহলে আসলে এই যে F, এই Fটা আসলে অভিকর্ষ বল ধরতে হবে। F অভিকর্ষ বল, আর এই Fটাকে আমরা কি করে নেব? Fটার জন্য আমরা W লিখে নেব। তাহলে W = F1 + Fk হবে। W মানে কি? W মানে বস্তুর ওজন, আর আমরা এখানে ধরবো W মানে অভিকর্ষ বল, কারণ অভিকর্ষ বলটাই বস্তুর ওজন। বুঝতে পেরেছো? তাহলে আমাদের আমাদের ওজন, এই যে M1 বস্তুটির ওজন বের করব, সেটাই হবে আমাদের প্রযুক্ত বল। আর F1 হলো কার্যকরী বল বা ক্রিয়াশীল বল, আর Fk হলো ঘর্ষণ বল, যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এখন সূত্রটা আমাদের লেখা হয়ে গেল, আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করব। এখন এই সূত্র দিয়ে অঙ্ক করব, তাহলে খেয়াল করো W আর F আমরা একই ধরবো, তার মানে আমরা এখানে এই W-টাকে F ধরে নেব। W-টাকে কি ধরে নেব? F ধরে নিয়ে অঙ্ক করব। তাহলে গ নম্বর প্রশ্ন, প্রথমেই এই সূত্র তো আগেই লিখে দিলাম, এবার আমরা লিখো দেওয়া আছে প্রথম বস্তুর ভর। আগে কি সূত্রটা লিখে বসান নাকি আগে M1 = 10 গ্রাম,
মানে 0.01 কেজি। আমি তোমাকে বোঝানোর জন্য আগে সূত্রটা লিখলাম, তোমাকে যে আগে লিখতে হবে তা তো না, আমি তোমাকে বোঝাতে গিয়ে এই সূত্রটা আগে লিখেছি। এবার দেখো, প্রথম বস্তুর ভর আমরা বের করলাম, তারপরে এটার উপর ক্রিয়াশীল বল, ক্রিয়াশীল বল এটা হবে F1 0.078 নিউটন। তারপরে হলো অভিকর্ষ ত্বরণ, এটা তো আমরা জানি সবাই, G মানে হলো 9.8, তাহলে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদেরকে বলছে বাতাসের ঘর্ষণ বল কত, তাহলে বায়ুর ঘর্ষণ বল Fk সমান হোয়াট, এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এবার আমরা এই সূত্রটা যে জানি, এই সূত্রটা দিয়ে আমরা অঙ্ক করব। আমরা এখন এটা ধরব। এবার লিখো, আমরা জানি F equal to F1 plus Fk, বা F হয়ে যাবে W, F1 তো দেওয়াই আছে 0.078 নিউটন, আর Fk বের করব, বা W মানে তো জানি mg, বস্তুর ওজন 0.078 নিউটন প্লাস Fk। এবার এখানে মান বসাও, m এর মান এবং g এর মান বসাও। m এর মান হলো 0.01 আর g এর মান 9.8, এই দুটো গুণ করলে হবে নিউটন, আর এই দিকে হবে 0.078 নিউটন প্লাস Fk। এখন এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এই দুটো গুণ করে লিখব। তোমরা গুণ করে দেখো, স্যার 0.098 নিউটন ইকুয়াল টু 0.078 নিউটন প্লাস Fk। তাহলে বা Fk ইকুয়াল টু 0.098 নিউটন মাইনাস 0.078 নিউটন, বা Fk ইকুয়াল টু, এই দুইটা বিয়োগ করে দাও। এই দুইটা বিয়োগ করে দিলে আমাদের রেজাল্টটা চলে আসবে। 0.02 নিউটন। তাহলে খেয়াল করে দেখো, বাতাসের প্রথম বস্তুটা যে উপর থেকে নিচে পড়ছে, এর জন্য বাতাসের যে ঘর্ষণ বল কাজ করতেছে সেটা হলো 0.02 নিউটন। এটাই আমাদের অঙ্কটার অ্যানসার, যে প্রথম বস্তুর উপর বাতাসের যে ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বলটা হচ্ছে 0.02 নিউটন। বলো দেখি সবাই অঙ্ক বুঝতে পেরেছো কিনা? এখানে অঙ্কটার দেখো, আবারও বলছি, অঙ্কটার মেইন বিষয় হলো, এখানে মেইন বিষয় হলো তোমাকে কি দেওয়া ছিল না, তোমাকে প্রযুক্ত বল দেওয়া ছিল না। এই প্রযুক্ত বল আর বস্তুর ওজন আমরা একই ধরে নিলাম, প্রযুক্ত বল এবং বস্তুর ওজন আমরা একই ধরে নিলাম, কারণ পৃথিবী কোনো একটা বস্তুকে যে বল দিয়ে আকর্ষণ করে সেই বলটাকে বলা হয় অভিকর্ষ বল, এবং এই অভিকর্ষ বলটাকেই বলা হয় বস্তুর ওজন। কাজে এখানে বস্তুর ওজনটাই হলো আমাদের প্রযুক্ত বল। বলো দেখি সবাই অঙ্ক বুঝতে পেরেছো কিনা? এখানে অঙ্কটার দেখো, আবারও বলছি, অঙ্কটার মেইন বিষয় হলো, এখানে মেইন বিষয় হলো তোমাকে কি দেওয়া ছিল না, তোমাকে প্রযুক্ত বল দেওয়া ছিল না। এই প্রযুক্ত বল আর বস্তুর ওজন আমরা একই ধরে নিলাম, প্রযুক্ত বল এবং বস্তুর ওজন আমরা একই ধরে নিলাম, কারণ পৃথিবী কোনো একটা বস্তুকে যে বল দিয়ে আকর্ষণ করে সেই বলটাকে বলা হয় অভিকর্ষ বল, এবং এই অভিকর্ষ বলটাকেই বলা হয় বস্তুর ওজন।
কাজে এখানে বস্তুর ওজনটাই হলো আমাদের প্রযুক্ত বল। হয়েছে অঙ্ক? আচ্ছা, সিরাজুম মুনিরা যোগ হতে চাই। এবার প্রথম অঙ্কটা হয়ে মুছে দিলাম। এবার আমরা দ্বিতীয় অঙ্কটা করব। তোমাদেরকে বলা হচ্ছে যে কোন বস্তুটি আগে ভূমিতে পড়বে, কোন বস্তুটি আগে ভূমিতে পড়বে। আমাদের যে প্রশ্ন, সেই প্রশ্ন দেখো লেখা আছে কোন বস্তুটি আগে ভূমিতে পড়বে। একটা বস্তু হলো m1 ভরের বস্তু, আর একটা হলো m2 ভরের বস্তু। m1 ভরের বস্তুর ভর হলো 0.01 কেজি, আর m2 বস্তুটির ভর হলো 20 গ্রাম অর্থাৎ 0.02 কেজি। এখন কোন বস্তুটা আগে ভূমিতে পড়বে অর্থাৎ মাটিতে পড়বে, আমাদের সেটা জিজ্ঞেস করেছে। আমরা এখন এখানে দেখো, আমি কিন্তু আগেই বলেছি যে এই যে বস্তু দুইটা উপর থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, এই দুইটা বস্তু কিন্তু মুক্তভাবে পড়ছে না। এই দুইটা বস্তু কিন্তু পড়ার সময় বাতাসের বাধা কাজ করছে, বাতাসের ঘর্ষণ বলটা এখানে কাজ করছে, এটা মুক্তভাবে পড়ছে না। কাজেই আমরা যখন ঘ নম্বর অঙ্ক করব, তখন আমি তোমাদের আগে সূত্র নিয়ে আলোচনা করি যে একটা বস্তু উপর থেকে নিচে পড়বে, এর জন্য আমাদের কোন সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। এখানে আমাদের উচ্চতা দেওয়া আছে, আর বস্তু দুইটার ভর দেওয়া আছে। ভর আমাদের এই মুহূর্তে আমাদের ভর কাজে লাগবে না, তবে ভর একটু পরে অন্যভাবে কাজে লাগবে। কি কারণে ভর কাজে লাগবে সেটা আমি তোমাদের এখন বলবো। আর উপর থেকে নিচে পড়লে, একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়বে তার আদিবেগ শূন্য ধরতে হবে। তার আদিবেগ কত ধরতে হবে? শূন্য ধরতে হবে। তোমরা বেশি শব্দ করো না। হ্যাঁ, এই অনেকেরই পাতা, বইয়ের পাতা উল্টানোর শব্দ পাওয়া যাচ্ছে, তারপরে আশেপাশে শব্দ করা দরকার নেই। ভালো করে শোনো আমি কি বলি। এখন আমরা এই ঘ নম্বর অঙ্কটা করব। তার জন্য তোমাকে যে বিষয়টা, যে সূত্রটা মনে রাখতে হবে, সেই সূত্রটা খেয়াল করে দেখো। একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়বে, আমরা এই সূত্র ব্যবহার করব। H = UT + ½ GT স্কয়ার। এই সূত্র দিয়ে আমরা t এর মান বের করব, কারণ আমাদের আদিবেগ ধরবো আমরা 0, তারপরে সময় তো আমরা বের করব, আর উচ্চতা ধরবো h 50 মিটার। আর এক্ষেত্রে মেইন যে ফ্যাক্টরটা সেটা হলো g। এই অঙ্কটার ক্ষেত্রে g 9.8 ধরা যাবে না, কারণ একটা বস্তু যখন উপর থেকে মুক্তভাবে পড়ে তখন কিন্তু g এর মান 9.8 ধরতে হবে। কিন্তু উদ্দীপকের মধ্যে কিন্তু বারবার করে বলা হচ্ছে যে এই বস্তু দুইটা মুক্তভাবে পড়ছে না, এই দুইটা বস্তু বাতাসের ঘর্ষণ বল কাটিয়ে তারপরে নিচে পড়তেছে। তার মানে এখানে g এর মান যে 9.8, সেই 9.8 ধরে অঙ্কটা করা যাবে না। তাহলে এখানে g এর মান 9.8 না হলে কি হবে? এই প্রথম বস্তুর জন্য আমাদের সূত্রটা হবে H = U1T1 + ½ A1T1 স্কয়ার। এবং দ্বিতীয় বস্তুর জন্য এই সূত্রটা হবে H = U2T2 + ½ A2T2 স্কয়ার। আসলে এমন কেন? খেয়াল করে দেখো যে আমাদের এই বস্তু দুইটা বাধাহীনভাবে পড়ছে না, এখানে বাতাসের বাধা কাজ করতেছে। কাজেই আমাদেরকে আগে
ত্বরণ বের করে নিতে হবে। এদের যে ক্রিয়াশীল ত্বরণ, সেই ক্রিয়াশীল ত্বরণটা কত, সেই ক্রিয়াশীল ত্বরণটা বের করতে হবে। এই যে কার্যকরী বল দেওয়া রয়েছে, কার্যকরী বল থেকে ক্রিয়াশীল ত্বরণ বা কার্যকরী ত্বরণ বের করে নিতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? আমরা এই সূত্র দুটো দিয়ে অঙ্ক করব, এই সূত্র দিয়ে করব না, কারণ এখানে জি এর মান 9.8, কিন্তু এই উদ্দীপকের জন্য জি এর মান 9 হবে না, 9.8 হবে না, কারণ বাতাসের বাধা এখানে কাজ করতেছে। এখন কি সূত্র দুটো বুঝতে পেরেছো? উভয় বস্তু উপর থেকে নিচে পড়বে, দুইটা বস্তু উপর থেকে নিচে পড়বে, কাজে আদিবেগ দুটাই শূন্য ধরবো। আর এখানে ক্রিয়াশীল বল দেওয়া আছে, ক্রিয়াশীল বল থেকে আমরা ত্বরণ বের করে নেব। এই ত্বরণ বের করে নেব আমরা, সেই ত্বরণ দিয়ে তারপরে এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা অঙ্ক করব। তাহলে এই জন্য আমি আবার এগুলো মুছে দিচ্ছি। তোমাদের সূত্র দুইটা আগে ওই জন্য আলোচনা করে নিলাম যে কোন সূত্র দুইটা দিয়ে আমরা অঙ্ক করব। এবার আমাদের অঙ্ক হবে প্রথম বস্তুর জন্য। অঙ্কটা হবে প্রথম বস্তুর জন্য। ভর, ভর হলো m1 10 গ্রাম, 0.01 কেজি। তারপরে কার্যকরী বল, কার্যকরী বল F1 0.078 নিউটন। তারপরে আদিবেগ উপর থেকে যে নিচে পড়বে, এজন্য আদিবেগ u1, এটা 0 ধরব, 0 মিটার পার সেকেন্ড। পড়ন্ত বস্তুর আদিবেগ 0 হয়। তারপরে পতন কাল, পতন কাল t1, এটা আমরা বের করব। উচ্চতা, উচ্চতা দেওয়া আছে h 50 মিটার। ভর m1 সমান 10 গ্রাম, 0.01 কেজি। কার্যকরী বল বা ক্রিয়াশীল বল F1 0.078 নিউটন। পড়ন্ত বস্তুর আদিবেগ ধরতে হবে u1 সমান 0 মিটার পার সেকেন্ড। বস্তু দুটির উচ্চতা হলো h 50 মিটার এবং পতন কাল t1 হোয়াট, এই পতন কাল আমাদেরকে বের করতে হবে। আমি কিন্তু আগেই বলেছি এখানে অভিকর্ষ ত্বরণ দিয়ে অঙ্কটা করা যাবে না, এখানে কার্যকরী ত্বরণ বা ক্রিয়াশীল ত্বরণ বের করে নিতে হবে। এখন প্রথম বস্তুর কার্যকরী ত্বরণ A1 হলে পাই। আমরা জানি F1 equal to 0.078 নিউটন, এটা হলো F1 এর মান। তাহলে বা F1 equal to লিখবো আমরা M1 A1 0.078 নিউটন, বা A1 equal to 0.078 নিউটন বাই M1, বা A1 equal to 0.078 নিউটন বাই M1 এর মান বসাও 0.01 কেজি। তাহলে এর মান বের হয়ে আসবে 7.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। খেয়াল করে দেখো, তাহলে এইখানে আমরা প্রথম বস্তুর যে ক্রিয়াশীল ত্বরণ বা কার্যকরী ত্বরণ, সেই ত্বরণটা আমরা বের করে নিলাম। এখন যেহেতু প্রথম বস্তুর ত্বরণ বের হয়ে গেল, তাহলে আমরা কিন্তু এখন আমরা ওই যে h equal to ut plus half gt স্কয়ার, এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা পতন কাল বের করে নিতে পারবো। তাহলে চলো আমরা পতন কাল বের করে ফেলি। হ্যাঁ,
স্যার এখানে A1 হবে না, তারপর আপনি শুধু A লিখেছেন। ও হ্যাঁ, এখানে A1 হবে, লাস্টের A1 এই যে লাস্টের দুটো লাইনে A1 হবে। তাহলে A1 equal to 0.078 নিউটন, বা A1 equal to 0.078 by M1, বা A1 equal to 0.078 by 0.01 কেজি, আর এটাকে ভাগ করলে রেজাল্ট পাবো 7.8 নিউটন। এই রেজাল্টটা আমরা পেয়ে যাব। এখন আমরা কি বের করব? এখন আমরা এটা মুছে দিলাম। এখন আমরা কি করব? এই যে পতন কাল বের করব। দেখো আবার আমরা জানি আমরা কিন্তু আগেই সূত্র লিখেছি, H equal to U1 P1 plus half A1 P1 square। এই হলো সূত্র। এই সূত্র দিয়ে আমরা P1 এর মান বের করব। এখানে H এর মান 50, U1 এর মান 0, P1 তো বের করতে চাই, হাফ A1 এর মান হলো 7.8 আর P1 এর মান বের করব। তাহলে এখন খেয়াল করে দেখো কি হচ্ছে, এটা তো থাকলো 50, এটা 0, এটা হলো উপরে 7.8 P1 স্কয়ার, নিচে হচ্ছে 2। তাহলে বা এখন এটা তো 0 কোনো ভ্যালু নেই, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে এগুলো 7.8 P1 স্কয়ার ইকুয়াল টু হলো 50 ইনটু 2। তাহলে P1 স্কয়ার ইকুয়াল টু উপরে হবে, উপরে গুণ করে নাও 100 আর নিচে হবে 7.8। এখন যদি তুমি T1 বের করো তাহলে এটার উপর রুট ওভার হবে 100/7.8, আর যেহেতু সময় বের করছো সময়ের একক হবে সেকেন্ড। এই রেজাল্টটা আসবে তোমার 3.58 সেকেন্ড। এই যে 100 কে 7.8 দিয়ে ভাগ করে এর যদি বর্গমূল বের করে নাও তাহলে হবে 3.58 সেকেন্ড। তাহলে প্রথম বস্তুটি ভূমিতে পড়তে আমাদের সময় লাগবে 3.58 সেকেন্ড। বুঝতে পেরেছো? তাহলে প্রথম বস্তুটি ভূমিতে পড়ার সময় কত? 3.58 সেকেন্ড। এবার একইভাবে আমাদেরকে দ্বিতীয় বস্তুটি ভূমিতে পড়তে কত সময় লাগবে সেটা বের করে নিতে হবে। বলো দেখি অঙ্ক কি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ স্যার বুঝেছি স্যার। আরে বারে বারে জয়েন হলে আমরা ভিডিও তো 12টা বেজে যাবে রে। তাহলে মুছে দিলাম, মুছে দিয়ে আবার দ্বিতীয় বস্তুর জন্য আমরা করব। দ্বিতীয় বস্তুর জন্য এই বিষয়টা দ্বিতীয় বস্তুর জন্য করব। প্রথম বস্তুর জন্য হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় বস্তুর জন্য আবার একইভাবে বের করব। আবার দ্বিতীয় বস্তুর জন্য দেওয়া রয়েছে ভর M2 20 গ্রাম অর্থাৎ 0.02 কেজি। তারপরে রয়েছে আদিবেগ U2, এটা 0 মিটার পার সেকেন্ড। পড়ন্ত বস্তুর আদিবেগ সবসময় শূন্য ধরতে হয়। তাহলে পড়ন্ত বস্তুর আদিবেগ শূন্য ধরলাম, যেহেতু এটা দ্বিতীয় বস্তু ওই জন্য U2। তারপরে কার্যকরী বল F2, এই যে F2 এর মান দেওয়া আছে এখানে উদ্দীপকের মধ্যে লেখাই আছে 0.039 নিউটন, 0.039 নিউটন। তারপরে উচ্চতা তো দুইটা বস্তুর জন্য সমান, প্রথম বস্তুর জন্য 50 মিটার, দ্বিতীয় বস্তুর জন্য 50 মিটার। তাহলে পতন কাল মানে মাটিতে পড়ার জন্য সময় T2 equal to 1।
তাহলে এই হলো আমাদের ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো আমরা উদ্দীপক থেকে আস্তে আস্তে তুলে নিলাম। তো এই ইনফরমেশন থেকেই আমাদেরকে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তাহলে আগে আমাদেরকে কি করতে হবে? আগে আমাদেরকে ত্বরণ বের করতে হবে। এখন কার্যকরী ত্বরণ A2 হলে পাই, কার্যকরী ত্বরণটা বের করে নাও। আমরা জানি F2 = 0.039 নিউটন। আবার F2 মানে হবে M2A2, 0.039 নিউটন, বা A2 বের করব 0.039 নিউটন বাই M2। এই যে ভর গুণ আছে, এবার এপাশে নিয়ে আসলে ভর ভাগ হয়ে যাবে। তাহলে বা A2 = 0.039 বাই 0.02, এবার হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কয়ার। অতএব A2 = হবে 1.95 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখো এই যে ত্বরণের মান অনেক কম, প্রথম বস্তুর ত্বরণ অনেক বেশি বের হয়েছিল, দ্বিতীয় বস্তুর ত্বরণ অনেক কম বের হলো, দ্বিতীয় বস্তুর ত্বরণের মান অনেক কম। এখন এই ত্বরণ দিয়ে আমাদেরকে পতনকাল বের করতে হবে। আবার আমরা জানি, আমি কিন্তু এই সূত্রটা তোমাদের আগেই লিখে রেখেছি যে H = U2 T2 প্লাস হাফ A2 T2 স্কয়ার। এভাবে সূত্রটাতে অঙ্ক করতে হবে। H এর মান বসাও, H এর মান হলো 50, U2 এর মান বসাও, U2 এর মান 0, T2 এর মান বের করব, প্লাস হাফ A2 এর মান 1.95 ইনটু T2 এর মান আমরা বের করতে চাই। তাহলে এখানে কি হবে? 50, এটা তো 0, আর এটা হবে 1.95 T2 স্কয়ার বাই 2। এখন আমরা কোনাকুনি গুণ করে নিতে পারি। 1.95 T2 স্কয়ার = 100, বা T2 = 100 বাই 1.95, এটার উপর রুট ওভার হবে। অতএব T2 = এই মানটা বের করো। এই মানটা বের করলে কত হবে? 7.16 হবে। তাহলে রেজাল্ট দাঁড়াবে 7.16। T2 = রুট ওভার 100 বাই 1.95, আর এখান থেকে যদি আমরা রেজাল্ট বের করে নেই, সেই রেজাল্টটা বের হবে 7.16 সেকেন্ড। তাহলে আমাদের অ্যানসার বের হয়ে গেল। এখন আমরা সিদ্ধান্ত নেব। এখন আমাদের সিদ্ধান্ত কি? দেখা যাচ্ছে যে T1, এই T1 এর মানটা হলো আমাদের 3.58 সেকেন্ড, আর T2 এর মানটা হলো 7.16 সেকেন্ড। তাহলে দেখা যাচ্ছে বা এখানে T1 এই রেজাল্টটা অনেক বড়, আর T2 এটা অনেক ছোট। ভুল হয়েছে, এখানে T1 অনেক ছোট আর T2 এর মানটা অনেক বড়। তাই বলা যায় প্রথম বস্তুটি মানে M1 ভরের বস্তুটি, প্রথম বস্তুটি আগে ভূমিতে পড়বে, এই হলো আমাদের সিদ্ধান্ত।